ওকে, তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব। আজকে হচ্ছে আমাদের কুইক বুকসের থার্ড ক্লাস। তো এখানে আজকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে সাপ্লায়ার অবলিক ভেন্ডর লিস্ট কিভাবে অ্যাড করতে হয়, সেটা দেখব। তারপরে পারচেজ অর্ডার, বিল, সাপ্লায়ার ক্রেডিট, চেক, এক্সপেন্স এবং ক্রেডিট কার্ড ক্রেডিট নিয়ে আলোচনা করব। রিকারিং ইনভয়েস নিয়ে আলোচনা করব, পেমেন্ট মেথড নিয়ে আলোচনা করব, মাল্টি কারেন্সি ইনভয়েস নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক প্রো অ্যাডভাইজার এক্সামের গাইডলাইন এবং ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আজকে আমরা ওপেন করে দেখার চেষ্টা করব। তো আমরা চলে আসব হচ্ছে আমাদের সাপ্লায়ার লিস্ট। সর্বপ্রথম আজকে গতদিন আমরা আলোচনা করছিলাম হচ্ছে কাস্টমার প্যানেলটাকে নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে সাপ্লায়ার প্যানেলটা নিয়ে। সাপ্লায়ার বা ভেন্ডর যাদের কাছ থেকে আমি প্রোডাক্টটা পারচেজ করে থাকি, তাই তো? তারা হচ্ছে আমার কি সাপ্লায়ার বা ভেন্ডর। তো সর্বপ্রথম আমাকে সাপ্লায়ারকে অ্যাড করতে হবে। তো সাপ্লায়ারকে অ্যাড করার জন্য আমরা দুইটা জায়গাতে রিচ আউট করতে পারি। প্লাস নিউর আন্ডারে আমরা অ্যাড সাপ্লায়ারেও যেতে পারি, অথবা এক্সপেন্স প্যানেলে গিয়েও আমরা সাপ্লায়ারকে খুঁজে পাবো। এই যে এক্সপেন্স প্যানেলের অধীনে আমাদের সাপ্লায়ার, এখানে আমাকে বলতেছে কিপ ট্র্যাক অফ হু ইউ পে, মানে আপনি কাদেরকে পেমেন্ট করবেন তাদেরকে আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন। তো আমি যদি সাপ্লায়ার অ্যাড করতে যাই, সর্বপ্রথম ঠিক কাস্টমার প্যানেলের মতোই আমার বিশাল বড় তারা একটা ফর্ম দিয়ে দিছে। তার ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফ্যাক্স, ওয়েবসাইট, তার অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, তারপরে হতে তার সংক্রান্ত বিভিন্ন নোট বা অ্যাটাচমেন্ট, তারপরে হইতেছে অ্যাডিশনাল ইনফরমেশন, এরপরে ওপেনিং ব্যালেন্স, অ্যাজ অফ ডেট, এই প্রত্যেকটা জিনিস কাস্টমার প্যানেলের মতো আছে। তো এখানে সব থেকে ম্যান্ডেটরি বিষয়টা হচ্ছে আমার সাপ্লায়ারের ডিসপ্লে নেম। ধরেন আমি প্রথমে যদি কাউকে অ্যাড করার চেষ্টা করি, রিকি উইলসন, রিকি উইলসন। আচ্ছা, এখন রিকি উইলসনের তার কোনো ইনফরমেশন আমার কাছে নাই, তাও তাহলেও আমি অ্যাড করতে পারবো। তো এখানে আমি একটা জিনিস বলি আপনাদেরকে, ওপেনিং ব্যালেন্সটা যদি তার সাথে প্রিভিয়াসলি কোনো ট্রানজেকশন না থাকে বা ট্রানজেকশনের কোনো ডিউ যদি না থাকে, তাহলে আপনার ওপেনিং ব্যালেন্সটা জিরো দিয়ে দিবেন। ঠিক আছে, কারণ জিরো দেওয়াটা হইতেছে সব থেকে সেফ। তাহলে কি হবে, তাহলে তার ওপেনিং ব্যালেন্সটা জিরো সুন্দরভাবে আর কি ইম্পোর্ট তারা নিয়ে নিবে। তারপরে আমরা ওপেনিং ডেটটা দিয়ে দিব, যেহেতু আমরা 24-এর ইয়া করতেছি, 24শে জানুয়ারি 1 দিয়ে আমরা এটাকে সেভ করে দিব। আবার সাপ্লায়ার প্যানেলে একটু চলে যাব। যাওয়ার পরে আমার সামনে তারা ইন্টারফেসটা নিয়ে আসে, পারচেজ অর্ডার, ওভারডিউ, ওপেন বিল এবং পেইড লাস্ট 30 days। ওকে, তো আসেন আমরা প্লাস নিউর আন্ডারে জিনিসগুলোকে একটু বোঝার চেষ্টা করি এক এক করে। এখানে সর্বপ্রথম আমরা গতদিন করছিলাম হচ্ছে এস্টিমেট, তাই না? কাস্টমার প্যানেলে ছিল সেটা এস্টিমেট। যদি কোনো বিক্রেতা কোনো কিছু কিনতে চায়, তখন সে আমাকে এই যে একটা ফর্দ পাঠায়, সেটা এস্টিমেট। আর ঠিক একইভাবে যদি আমি কোনো কিছু কোনো প্রোডাক্ট আমি পারচেজ করতে চাই, তখন সেটা যদি আহ, কাউকে আমি পাঠাই, তাহলে সেটা আমার ক্ষেত্রে কি হবে, পারচেজ অর্ডার, তাই তো? তারপর এস্টিমেট থেকে হয় হচ্ছে ইনভয়েস, যদি বাকিতে বিক্রয় করা হয় তাহলে সেটা ইনভয়েস। পারচেজ অর্ডার থেকে সৃষ্টি হয় হচ্ছে বিল, বাকিতে যদি আমি ক্রয় করে থাকি, অন ক্রেডিট পারচেজ যদি হয় সেটা কি হয়, বিল হয়। তারপরে কাস্টমারের কাছে যদি আমি পেমেন্ট পাইতাম, সেটা কি হয়তো রিসিভ পেমেন্ট নামে। আর আমি কাউকে পেমেন্ট করতেছি, তাহলে সেটা হবে পে বিল নামে। তারপরে কাস্টমার যদি কাউকে আমি নগদ টাকায় বিক্রয় করে থাকি, তাহলে সেটা কি হয়, সেলস রিসিপ্ট। আর যদি আমি নগদ টাকায় কিনে থাকি, তাহলে সেটা কি হবে, আমার এক্সপেন্স। ঠিক আছে, তারপরে কাস্টমার কাস্টমারকে আমি কোনো কিছু প্রোডাক্ট বিক্রি করার পরে সে যদি আমার প্রোডাক্টটা ফেরত দেয়, তাহলে সেটা কি হয়, ক্রেডিট নোট। আর সাপ্লায়ারের ক্ষেত্রে হয় সাপ্লায়ার ক্রেডিট। আচ্ছা, কাস্টমারের ক্ষেত্রে আরেকটা জিনিস হয়, সেটা রিফান্ড রিসিপ্ট, তাই না? টাকা, প্রোডাক্ট নিয়ে আসছে, আমি তাকে টাকা দিয়ে দিছি। কিন্তু সাপ্লায়ারের ক্ষেত্রে আপনি ক্যাশে পারচেজ করেন, অথবা আপনি অন ক্রেডিট পারচেজ করেন, সেক্ষেত্রে ক্রেডিট করার একটাই অপশন আছে, সাপ্লায়ার ক্রেডিট। যেটা কাস্টমার প্যানেলে দুইটা ছিল, একটা ক্রেডিট নোট ছিল, একটা রিফান্ড রিসিপ্ট ছিল। বাট সাপ্লায়ার প্যানেলে শুধুমাত্র একটা অপশন পাবেন, সাপ্লায়ার ক্রেডিট। এরপরে আসেন ক্রেডিট কার্ড ক্রেডিট। এই জিনিসটা কি, ক্রেডিট কার্ড দিয়ে যদি আপনি কোনো প্রোডাক্ট পারচেজ করে থাকেন, আবার সেই প্রোডাক্টটাই যদি আপনি ফেরত দেন, সেটাকে আমরা কি বলবো, ক্রেডিট কার্ড ক্রেডিট। ঠিক আছে, ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করার ফলে আমার যে লায়াবিলিটিটা বাড়ছে, পরবর্তীতে আমি সেই লায়াবিলিটিটাকে কমানোর জন্য ইউজ করবো হইতেছে ক্রেডিট কার্ড
ক্রেডিট। এখন সেটা হইতে পারে বিভিন্ন কুপন হইতে পারে, বিভিন্ন ছাড় হইতে পারে, সেটা যেকোনো কিছু হইতে পারে। আর এখানে যে আরেকটা প্যানেল দেখতেছেন আপনারা সেটা হচ্ছে চেক। আচ্ছা, আমরা যখন কোনো কিছু কিনতে যাব তখন তো অবশ্যই আমার পেমেন্ট মেথড সিলেক্ট করে দিতে হবে। সেটা চেকে কিনতেছি নাকি ক্যাশ টাকায় কিনতেছি না ডেবিট কার্ড কিনতেছি না ক্রেডিট কার্ড কিনতেছি, সবগুলো আমাকে বলে দিতে হবে। আর এই চেক অপশনটা তারা একটু এক্সট্রা করে একটা বের করে দিছে যে হ্যাঁ, চেক অপশন গিয়েও আপনি প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। আপনি কিন্তু এক্সপেন্স এ গেলেও কিন্তু সেম জিনিসটা পাচ্ছেন। এখানে তারা চেকটাকে আলাদা করে তারা দেখাইছে। আপনি চেকে গেলেও চেকের যে কাজটা হবে এক্সপেন্স এর আন্ডারে গিয়ে পেমেন্ট মেথড আপনি চেকটাকে সিলেক্ট করেও কাজ করতে পারেন। সো এই চেকটা হইতেছে এক্সট্রা করে তারা একটা অপশন দিয়ে দিছে। আর সাপ্লায়ার তো আমরা এখন এড করতেছি, এড করার দেখার চেষ্টা করব। তো এটা ছিল কাস্টমার এবং সাপ্লায়ারের যে তফাৎটা প্যানেলের মধ্যে। এরপর আসেন, এখন আমরা যে সাপ্লায়ার দেখেন এখানে আমার যে একটা তারা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন তারা দেখাইছে পারচেজ অর্ডার, যেটা একটু আগে বললাম আমরা কোনো কিছু পারচেজ করতে চাই নন পোস্টিং অ্যাকাউন্টিং আইটেম, সেটা আমরা যদি ফর্দ কাউকে পাঠাই সেটাকে বলা হবে পারচেজ অর্ডার। আর ওভারডিউ মানে কি, যেই বিলের কি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আর ওপেন বিল মানে যেই বিলের কি এখনো মেয়াদ উত্তীর্ণ হয় নাই, ঠিক আছে, সেই বিলটা কি এখনো আনপেইড অবস্থায় আছে। আর পেইড লাস্ট 30 ডেজ, যদি সর্বশেষ 30 দিনে আপনি যদি কোনো পেমেন্ট করে থাকেন তাহলে এটা এখানে শো করবে। তো আমরা একটা ম্যানুয়ালি অ্যাড করা দেখলাম। এখন আমরা দেখব বাল্ক কোয়ান্টিটিতে কিভাবে ইম্পোর্ট করে, মানে অধিক অধিক সাপ্লায়ারকে কিভাবে আমরা ইম্পোর্ট করব। নিউ সাপ্লায়ারের পাশে যে ড্রপ ডাউন মেনু আছে সেখান থেকে আমরা চলে যাব ইম্পোর্ট সাপ্লায়ারে। অনেকেই আমাকে সেম কোশ্চেনটা জিজ্ঞাসা করছেন। আপনাদের ফাইলগুলো আমি আপনাদের ফেসবুক গ্রুপে ক্লাস হওয়ার পর পরে দিয়ে দিই। এখন আপনারা যদি না পান সেক্ষেত্রে আপনারা আপনাদের মানে আর কি যে ইন্টারফেসটা আছে সেটা আপনারা ঠিক করে নেবেন। অনেক সময় মোস্ট রিলিভেন্ট অপশনটা থাকে, সেটাকে নিউ পোস্টে দিয়ে আপনাদের ঠিক করে নিতে হয়। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম চলে যাব সাপ্লায়ার লিস্ট। আপনাদের ফাইলের মধ্যে পাবেন আপনারা সাপ্লায়ার লিস্ট। ওকে, তাহলে সেম ভাবে আমরা যেভাবে কাস্টমার বা অন্যান্য প্যানেল গুলাতে ইম্পোর্ট করে আসি ঠিক একইভাবে প্রথমে আপলোড করতে হয়, তারপরে ম্যাপিং করতে হয়, দেন ইম্পোর্টের অপশন। তো আমরা প্রথমে সিএসভি আর এক্সেল ফাইলে যে স্যাম্পল ফাইলটা আছে সেটা ডাউনলোড করে নিব। তো এটা হচ্ছে তাদের দেওয়া আমাদের স্যাম্পল ফাইল। আমরা শুধু প্রথম রো এর যে হেডিংটা আছে সেটাকে রেখে বাকি সবগুলাকে একেবারে ডিলিট করে দেব। এরপরে আপনাদের সাথে আমি একটা ফাইল যেটা শেয়ার করছিলাম আপনাদের ফোল্ডারের মধ্যে আছে, সেখান থেকে জাস্ট ইনফরমেশন গুলাকে নিয়ে এসে আপলোড করবেন। তবে অবশ্যই দেখে নিবেন যাতে সঠিক এবং প্রপার কলামে তারা ইম্পোর্ট হয়েছে কিনা। ঠিক আছে, অনেক সময় কিন্তু তারা কলামের নাম্বার গুলা চেঞ্জ করে ফেলে। তো সঠিকভাবে ইম্পোর্ট হয়ে গেলে আমরা এটাকে সেভ করে ফেলবো। সেভ করার পরে তারপর এটাকে আমরা ব্রাউজ করব। ব্রাউজ করে দেন এটাকে আমরা নেক্সট অপশনে চলে যাব। একটু সময় নিবে। তার পরবর্তীতে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে যাওয়ার পরে আমাকে অনেকগুলো সিগন্যাল দেখাচ্ছে, সেগুলো গ্রিন হওয়ার অর্থ আমরা সেটা আগে জেনে আসি। আমরা ইনফরমেশন গুলোকে ফিল আপ করছি। তারপরে এইখানে ইম্পোর্ট করার সময় এখানে আমাকে বলতেছে ওপেনিং ব্যালেন্স। ভালো করে খেয়াল করেন, এখানে ওপেনিং ব্যালেন্সে তারা একটা ডেট ফরম্যাট সাজেস্ট করতেছে, ইয়ার মান্থ ডেট। মানে তাদের এই ফরম্যাট, যদিও আমাদের ইয়েটা ছিল কি মান্থ ডেট ইয়ার, তাই না, কিন্তু তারপরে এখানে তাদের ফরম্যাট অনুযায়ী আমাকে এখানে একটু কাজ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাকে ইয়ার লিখতে হবে, তারপরে হাইফেন, তারপরে হচ্ছে মান্থ, তারপরে ডেট।
তারপরে আমরা ইম্পোর্ট করে ফেলবো। এখানে আমার 9টা কাস্টমার, সরি 9টা সাপ্লায়ার বা ভেন্ডর সাকসেসফুলি আমার ইম্পোর্ট হয়ে গেছে। আর এখানে তাদের কিছু ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছে, কারণ হইতেছে তাদের কিছু ডিউ আমি করে রাখছি, আমি তাদেরকে এখনো এই ব্যালেন্স গুলা পে করি নাই। এখন এখান থেকে আপনি যদি কাউকে চান কি ইনএক্টিভ করে দিতে, তাহলে এই যে রিকিউশনকে যদি আমি চাই ইনএক্টিভ করে দিতে, ড্রপ ডাউন মেনু থেকে জাস্ট অপশন আসবে হচ্ছে মেক ইনঅ্যাক্টিভ, তারপরে ইয়েস মেক ইনঅ্যাক্টিভ করে দিবেন, তাহলে সেটা চলে যাবে আপনার প্যানেল থেকে। ইনঅ্যাক্টিভ করার অর্থ হচ্ছে ডিলিট করে দেওয়া, সেটা কাস্টমারের মতো সেম কাজে থাকবে। আর এখানে সেটিংস অপশনটাতে আমার কিছু কাজ করতে হবে, যেমন আমি কি কি জিনিস দেখতে চাচ্ছি এখানে, যেমন সাপ্লায়ারের নাম, কোম্পানির নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। ইমেল দেখাচ্ছে, এখন আমি চাচ্ছি তাদের অ্যাড্রেসটাও শো করো, তাহলে অবশ্যই আমি যদি অ্যাড্রেস কলামে ক্লিক করি তাহলে দেখেন এই যে অ্যাড্রেস কলামটা, মানে আপনি কি কি কলাম দেখতে চাচ্ছেন সে কলামগুলো দেখতে পাবেন। তারপরে আমি এখানে দিতে পারি ইনক্লুড ইনঅ্যাক্টিভ। ইনক্লুড ইনঅ্যাক্টিভে গেলেই আমার কি সেই ডিলিটকৃত সাপ্লায়ারটা কি আমার এখানে শো করবে রিকিউলসন, তারপরে আপনি এখান থেকে তাকে অ্যাক্টিভ করে নিতে পারেন। এর পরবর্তীতে আপনি এখান থেকে পেজ সেট আপ করে দিতে পারেন। আপনার যদি অনেকগুলা সাপ্লায়ার বা ভেন্ডর থাকে তাহলে আপনি একসাথে কতজনকে দেখতে চান সেটা আপনি এক পেজে আপনি বলে দিতে পারেন, এটা একটা। আর এখান থেকে এটা হচ্ছে প্রিন্টের অপশন, এই যে আপনার এখান থেকে প্রিন্ট পিডিএফ আকারে প্রিন্ট হয়ে যাবে। তারপরে এর পাশেরটা হচ্ছে আপনার সিএসবি তে ডাউনলোড হবে। তো এইভাবে করে আমরা একটা সাপ্লায়ার বা ভেন্ডরকে ম্যানুয়ালি অ্যাড করতে পারি, এবং পাশাপাশি আমরা দেখলাম যে বাল্ক কোয়ান্টিটিতে অনেক বেশি সংখ্যক সাপ্লায়ারকে যখন আমরা অ্যাড করব তখন কিভাবে করব। তো এর পরবর্তীতে আমরা চলে যাই আমাদের পারচেজ অর্ডার বিল ইনফরমেশন গুলোকে নিয়ে। ঠিক একইভাবে কাস্টমারের যেরকম ফাইল আপনাদের সাথে শেয়ার করছিলাম, সাপ্লায়ারেরও এরকম একটা ফাইল আপনাদের সাথে থাকবে। ঠিক আছে, ফাইলটা আগে একটু বুঝিয়ে দিই। যেমন প্রথমে হচ্ছে পারচেজ অর্ডার রিকি উইলসন। রিকি উইলসনের নামে একটা আপনি পারচেজ অর্ডার করবেন, তারপরে হচ্ছে কনভার্ট টু বিল, এটাকে বিলে কনভার্ট করতে হবে, তারপরে পে বিল। পে বিলের কথাগুলো আগে বলে ফেলছি, 80% অফ ফুল অ্যামাউন্ট, রেস্ট অফ অ্যামাউন্টের এগুলো আগে আলোচনা হয়ে গেছে। তো সেইভাবে আপনারা বিলগুলো পে করবেন। তারপরে অপশন হইতেছে বিল মাইকেল টেলর। মাইকেল টেলরের নামে একটা আপনাকে কি করতে বলছি, বিল করতে বলছি। তারপরে একটা রিটার্ন আছে, একটা প্রোডাক্ট রিটার্ন আছে, তারপরে হইতেছে সেটা পেমেন্ট। এরপরে বিল সারা কলিন্স। সারা কলিন্স এর নামে আপনি একটা বিল রেডি করবেন, ঠিক একইভাবে একটা রিটার্ন হবে, তারপরে কি তার বিলটা পেমেন্ট হবে। এরপরে এক্সপেন্স জেমস ক্লার্ক। জেমস ক্লার্কের একটা এক্সপেন্স করবেন। এখন এক্ষেত্রে অনেক সময় প্রোডাক্ট যদি না থাকে সেক্ষেত্রে অ্যাড করে নিবেন, প্রোডাক্টের কস্টিং প্রাইস বা সেলস অ্যামাউন্ট যদি ইনফরমেশন দেওয়া থাকে তো ওয়েল, আর না দেওয়া থাকলে আপনারা নিজেদের মতো করে একটা আইডিয়া করে নিয়ে নেবেন। আর ট্যাক্স রেট যদি না দেওয়া থাকে অ্যাড করে নেবেন। আর এক্সপেন্স যেহেতু তার পেমেন্ট মেথডটা এখানে বলা আছে। এরপরে হচ্ছে চেক, সারা কলিন্স এর নামে যে চেকটা, এই যে চেকে সে ইয়া করছেন, এরপরে হচ্ছে তার পেমেন্ট মেথড, প্রত্যেকটা জিনিস এখানে ডিসক্রাইব করা আছে। এরপরে হচ্ছে এক্সপেন্স ইভান্স মাইক। ইভান্স মাইকের নামে একটা এক্সপেন্স করবেন, তারপরে হচ্ছে তার পেমেন্ট মেথড, এবং দেন হতেছে রিফান্ড বা ক্রেডিট কার্ড ক্রেডিট, এই প্রত্যেকটা জিনিস আপনার দেওয়া আছে। তো আসেন আমরা ফাইলটা তো আপনাদের বাড়ির কাছে থাকবে, আমরা একটু অপশন প্রত্যেকটা দেখার চেষ্টা করব। তো আসেন পারচেজ অর্ডার, আমরা সর্বপ্রথম চলে যাব পারচেজ অর্ডারে। যে কোনো একজন সাপ্লায়ারের নাম যদি আমি সিলেক্ট করি জন অ্যাডামস। পারচেজ অর্ডারে দুইটা স্ট্যাটাস থাকে, একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে ক্লোজড। ঠিক আছে, যখন এখান থেকে আপনি কোনো বিল টিল করে ফেলবেন তখন সেটা কি হয়ে যাবে, ক্লোজড হয়ে যাবে। এখন আপাতত পক্ষে সেটা থাকবে হচ্ছে আপনার ওপেন নাম। এখানে আসেন দুইটা পার্ট আছে, অনেক সময় এইভাবেও থাকতে পারে। একটা হচ্ছে ক্যাটাগরি ডিটেলস, একটা হচ্ছে আইটেম ডিটেলস। এখন ক্যাটাগরি ডিটেলস কোনগুলা, ক্যাটাগরি ডিটেলস হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস ব্যতীত আপনি যদি অন্য কোনো চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করেন তখন সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি ডিটেলস যাবে। এটা আমরা আরেকটু ভালো বুঝবো যখন বিল আর এক্সপেন্স করতে হবে। দেখেন আইটেম ডিটেলসটাকে যদি যখন আমি এক্সপান্ড করব তখন এখানে দেওয়াই আছে প্রোডাক্ট অবলিক সার্ভিস, তাহলে প্রোডাক্ট এবং সার্ভিস এখানে দেওয়ার প্রশ্ন আসতেছে না। প্রোডাক্ট এবং সার্ভিস ব্যতীত অন্য কোনো ক্যাটাগরি হলে
তাহলে আপনি পারচেজ অর্ডারটা এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো আমরা যদি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিয়ে কোন একটা, ধরলাম কেয়ার 95 মার্কস, এটা আমি কিনবো হচ্ছে 5টা কিনবো, রেট হবে হচ্ছে 300 করে। আর এটার উপরে ট্যাক্স আপাতত পক্ষে পারচেজ ট্যাক্স ধরবো। আমি ডেটটা ঠিক করে আসবো, জুন 2024-এর 1 তারিখ। তাহলে আমি কি করতেছি, জন অ্যাডামসের নামে একটা পারচেজ অর্ডার করতেছি জুন 1, 2024। কি আইটেমটা কি, কেয়ার 95 মার্কস, তার কাছ থেকে আমি ক্রয় করবো হইতেছে কটা, 5টা ক্রয় করবো 300 টাকা রেটে। ট্যাক্স দিব হইতেছে পারচেজ ট্যাক্স, ঠিক আছে, তার মানে কি 8%। এই 1500 টাকার উপরে এই যে 8%, 120 টাকা হয়ে টোটাল আমার পারচেজ অর্ডারের ভ্যালু হচ্ছে 1620 টাকা। আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করবো। ওকে, তাহলে আমি এই যে কাজটা করলাম পারচেজ অর্ডার, তার ইম্প্যাক্টটা আমরা পাবো হচ্ছে এক্সপেন্স প্যানেলে গেলে। তো আমরা এক্সপেন্স প্যানেলে চলে যাব, সেখান থেকে একটা ফিল্টার দেওয়া থাকে অলওয়েজ, এই ফিল্টারটাকে আমরা একটু চেঞ্জ করব। ফিল্টার অপশনে যাব, এখান থেকে ডেটটা দিব হচ্ছে কাস্টম ডেট, জানুয়ারি 1, 2024 থেকে আজকে ডেট পর্যন্তই দিয়ে দিই, দিয়ে অ্যাপ্লাই করে দিব। এই দেখেন এখানে পারচেজ অর্ডার 1500, 120 টাকা হচ্ছে ট্যাক্স, তারপরে হইতেছে 1620 টাকা। আমি এটাকে একটু ওপেন করব। আমরা যখন কাস্টমার প্যানেলে এস্টিমেট করছিলাম, এস্টিমেট থেকে আমরা কি করছি, একের অধিক ইনভয়েস করছি, সেটার অপশনটার নাম কি কি ছিল, কেউ বলতে পারবেন? আমরা কি অপশন ব্যবহার করে একটা এস্টিমেট থেকে অনেকগুলা ইনভয়েস করতে পারছি, কি সেটিংস ছিল বলেন? তারপর আমরা কপি টু বিলে চলে যাব, কপি টু বিলে চলে যাব। এখন এই যে বিলে সেটা কনভার্ট হয়ে গেছে। এখন এরকম পার্শিয়াল বা প্রোগ্রেস ইনভয়েসিং করার অপশন আমাদের বিলের ক্ষেত্রে আমরা পাবো না। তো এখানে আমাকে ম্যানুয়ালি কাজগুলো করতে হবে। তো আমি ধরে নিচ্ছি বিলটা হবে হচ্ছে আমার 5 তারিখ, জুলাই মাসে 5 তারিখ। কেয়ার 95 মার্কস, তার কাছে 5টা কিনতেছি না, এবার আমি কিনবো হচ্ছে 10টা কিনবো। যদিও তাকে আমি পারচেজ অর্ডার পাঠাইছি কয়টা, 5টার জন্য, আমি 10টা কিনবো এবার, কারণ আমার চাহিদা বেশি, এই জন্য আমি 10টা পারচেজ অর্ডার কিনবো। তাহলে 300 টাকা করে প্রাইস, 3000 অ্যামাউন্ট, আর হচ্ছে পারচেজ ট্যাক্স 8% ধরে 240, তাহলে 3240। এইভাবে করে আপনাকে ম্যানুয়ালি করতে হবে, প্রোগ্রেস ইনভয়েসিং এর মতো করার কোনো সুযোগ নেই। 7 ক্লোজ করে দিব। তাহলে পারচেজ অর্ডার থেকে আমার সেটা কি কি কনভার্ট হলো বলেন, পারচেজ অর্ডার থেকে কি কনভার্ট হয়েছে? তাহলে আমি পারচেজ অর্ডারটা যদি ওপেন করি, দেখেন এখানে স্ট্যাটাসটা কি হয়ে গেছে, ক্লোজড। স্ট্যাটাসটা কি হয়ে গেছে, ক্লোজড, যেটা কি একটু আগেও ওপেন ছিল। তাহলে আমরা পারচেজ অর্ডার থেকে কি করলাম, বিল করলাম। এবার আসেন আমরা বিলটাকে পেমেন্ট করতে যাই। তাহলে এই যে বিলটাকে আমি ওপেন করব, দুই ভাবে বিল পেমেন্ট করা যায়। আপনি প্লাস নিউর আন্ডারে পে বিল থেকেও করতে পারেন, অথবা ইন্ডিভিজুয়াল বিলটাকে সিলেক্ট করেও করতে পারেন। এই যে দেখেন ডান পাশে কর্নারে মার্ক অ্যাজ পেইড শব্দটা বলা আছে, অ্যামাউন্টের নিচে মার্ক অ্যাজ পেইড, এই যে মার্ক অ্যাজ পেইড যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন বিল পেমেন্টে নিয়ে আসতেছে আমাকে সেম জায়গায়। এরপরে পেমেন্ট, কত তারিখে আপনি পেমেন্ট করতেছেন, বললাম জুন মাসের 10 তারিখে আপনার পেমেন্ট হচ্ছে। এখন আপনাকে কাস্টমার, সরি, আপনার ক্লায়েন্ট বলে দিল যে আমি সম্পূর্ণ টাকা পে করব না, আমি পে করবো হইতেছে কত, 80% পে করব। তাহলে কি করবেন বলেন? ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে পারে, অথবা শিপ দিয়ে স্টার চিহ্ন দিয়ে 0.80, তাহলে আমার 80% কি পেমেন্ট হয়ে যাবে। তারপর আমরা সেভ এন্ড ক্লোজ করে দিব। তারপর আবার আমি বিলটা ওপেন করব, বিলটা ওপেন করে মার্কেস পেইডে যদি চলে যাই, আবারও এইখানে পেইন নাম অটোমেটিক্যালি আসছে, কোন ব্যাংক থেকে আমি পে করতেছি। এর আগেও ব্যাংকটা আমি পে করে দিছি হইতেছে ওয়েলস ফার্গো থেকে। তারপরে এইখানে বিলের বাকি অবশিষ্ট অংশটা আমাকে এখানে দেখাবে।
যদি আমার ক্লায়েন্ট আমাকে বলে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট পে করে দাও, তাহলে তো ওয়েল, কোনো সমস্যা নাই। আর যদি বলে যে 20% করো, তাহলে ওই যে আমার বিলের উপরে কত 20%, যেটা ইনভয়েসে আলোচনা করছিলাম। আর যদি বলে রেস্ট অফ দ্য অ্যামাউন্টের 20%, তাহলে এই যে অবশিষ্ট যেটা বাকি আছে তার 20% আমাকে ধরতে হবে। তো কোনো ইনফরমেশন নাই, আমি তাহলে কি করতেছি, ডিরেক্টলি আমি 12 তারিখে গিয়ে আরেকটা বিল আমি পে করে দিতেছি। তাহলে টোটাল কি আমার বিলটা কি আর এখন থাকবে, বলেন তো? হ্যাঁ, বিলটা থাকার কথা না। কারণ হইতেছে পার্চেজ অর্ডার করলাম, সেখান থেকে যে বিলটা আসে 3240, সেটাকে আমি দুইবারে আমি পেমেন্ট করে দিলাম। ওকে, এরপরে আসেন, আমি একটা এক্সপেন্স করব, মানে কি ক্যাশ টাকা দিয়ে কোনো কিছু কিনতে যাব। ধরলাম কি ডেভিস পেমেন্ট অ্যাকাউন্ট, ব্যাংক অফ আমেরিকা থেকে পে করব 20 তারিখ, 20 জুন 2020। পেমেন্ট মেথড, আমি ক্যাশ টাকা ক্যাশও করতে পারি, চেকও করতে পারি, ডেবিট কার্ড। এই যে দেখছেন এখানেও কি চেকের অপশন আছে, ঠিক আছে। আচ্ছা, ক্যাশ দিলাম। তারপরে আইটেম ডিটেলসে চলে যাব। ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, তার কাছ থেকে নিব হচ্ছে আমি 12টা নিব। 12টা নিব, সে আমার কাছে প্রাইস রাখবে হচ্ছে 400 টাকা করে। আর ট্যাক্স, এইটার এই প্রোডাক্টের উপরে ট্যাক্স নাই, এই জন্য 0 রেটের ট্যাক্স। তো এটা হইতেছে আমার একটা এক্সপেন্স, ক্যাশ টাকা দিয়ে আমি কিনতেছি। কার কাছ থেকে? কিট ডেভিসের কাছ থেকে কিনতেছি ক্যাশের মাধ্যমে। পেমেন্ট মেথড হচ্ছে আমার ব্যাংক থেকে টাকাটা চলে যাবে। প্রোডাক্ট আর সার্ভিসটা কি? ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট ছিল। তার কোয়ান্টিটি, তার রেট আমরা কাস্টমাইজ করে নিলাম। এই প্রোডাক্টের উপরে কোনো ট্যাক্স নাই বিধায় ট্যাক্সটা আমার কি 0 রেটের ট্যাক্স বললাম। আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করব। আচ্ছা, এখানে আমাকে বলেন এটার ইম্প্যাক্ট আমরা কোথায় দেখতে পাবো? এই ট্রানজেকশনের ইম্প্যাক্ট, আমি ট্রানজেকশনটা ওপেন করে দিচ্ছি। সেম ভাবে প্রত্যেকটা ট্রানজেকশন নিচে মোর অপশন আছে, কপি, ভয়েড, ডিলেট, ট্রানজেকশন জার্নাল, অডিট হিস্টরি সবই আছে। প্রিন্ট চাইলে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। এইখানে ব্যবহৃত যে কোনো একটা চার্ট অফ অ্যাকাউন্টস এর নাম বলেন তো আপনারা, এই ট্রানজেকশনের। হুম, কোথায় গেলে আমি এটার ইম্প্যাক্টটা দেখতে পাবো? আমি একটু জার্নালে যদি চলে যাই, ট্রানজেকশন জার্নালে, কি জার্নালটা কি? ক্যাশ ইন পারচেজ নাকি ব্যাংক? তাহলে ব্যাংক কেন দিচ্ছেন? পেমেন্ট মেথড হইতেছে আলাদা, আর হইতেছে চার্ট অফ অ্যাকাউন্টের হেড হচ্ছে আলাদা, এটা তফাৎ আছে। এটা সিম্পল কনসেপ্টে বুঝতে হবে। এখানে আপনি কিনছেন, তার মানে আপনার যে অ্যাকাউন্ট আপনি ইউজ করছেন পেমেন্ট অ্যাকাউন্ট, সেই পেমেন্ট অ্যাকাউন্টের নাম ক্রেডিট হবে। আর আপনার যে অ্যাসেটটা সেটা আপনার ডেবিট হবে। আর যে মেথডে আমি পে করছি সেই মেথডের নামে একটা এন্ট্রি থাকবে। ঠিক আছে? ব্যাংক হবে না ক্যাশ? বুঝি নাই। ব্যাংক হবে না ক্যাশ? আমি তো দিছি ওয়েলস ফার্গো ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা, সরি ব্যাংক অফ আমেরিকা দিছি। তাহলে তো আমার ব্যাংক অফ আমেরিকা থেকে কমার কথা। এক্সপেন্স হইলে সোজা কথা এটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো চার্ট অফ অ্যাকাউন্টস এর ব্যাংকিং প্যানেল থেকে। ওকে, তারপরে চলে যাই। তারপরে একটা আমি বিল করতে যাব। যে কোনো একজন সাপ্লায়ারকে চুজ করি, মাইকেল হ্যারিস। জুলাইয়ের 1 তারিখ, ডিউ ডেটটা অটোমেটিক্যালি আসতেছে। আমি যে কোনো একটা প্রোডাক্ট এন্ড সার্ভিস নিব, লাইফ সেভিং ইকুইপমেন্ট। এটা তার কাছ থেকে আমি নিব হচ্ছে 20টা। এটার দাম বেড়ে গেছে 800 টাকা করে। আর এটার উপর ট্যাক্স আমাকে দিতে হবে 10%। ঠিক আছে? তো এটা মাইকেল হ্যারিসের নামে
কয় তারিখে বিল করতেছি? জুলাই 1 তারিখ 2024। কত? 19,200। ওকে। মানে তারা বাই ডিফল্ট দুইবার ক্যালকুলেশন ট্যাক্স করতেছে, ওই জন্য আর কি ঝামেলাটা করতেছিল। তাহলে আমরা এক্সপেন্স সেন্টারে যাই আবার একটু। মাইকেল হ্যারিসের মাইকেল হ্যারিসের কাছ থেকে আমি অন ক্রেডিটে পারচেজ করছি সার্জিক্যাল ইকুইপমেন্ট 20টা প্রোডাক্ট। কয় তারিখ? জুলাই 1, 2024। এই 2-3 দিন পরে গিয়ে তার কোনো প্রোডাক্টের ডিফেক্ট ধরা পড়ছে। আমি 2-3টা প্রোডাক্ট তাকে ফেরত দিব। তো আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নিই। যেহেতু ফেরতের অপশন, তাহলে কি কি ব্যবহার করবো বলেন তো? হ্যাঁ, লাস্ট নিউর আন্ডারে কোন অপশনটা ব্যবহার করব? আমি ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করছি, আমি তো অন ক্রেডিট করতেছি, সাপ্লায়ার ক্রেডিট। তো নামটা আমরা চুজ করে দেব মাইকেল হ্যারিস। 10 তারিখ। আইটেম ডিটেলস সার্জিক্যাল ইকুইপমেন্ট ছিল। 5টা প্রোডাক্ট, 500 করে ছিল। আর ট্যাক্স ধরা হয়েছিল হচ্ছে সেলস ট্যাক্স, মানে হচ্ছে 10%। ওকে, সেভ এন্ড ক্লোজ করব। তাহলে এটার ইম্প্যাক্টটা আমরা আবার চলে যাই এক্সপেন্স সেন্টারে। আমরা কি করলাম? 7/1/2024 তারিখে একটা বিল করলাম মাইকেল হ্যারিসের নামে 11,000। তারপরে একটা সাপ্লায়ার ক্রেডিট, কোনো কারণে প্রোডাক্টটার যে কোনো সমস্যার কারণে আমি প্রোডাক্টটা ফেরত দিলাম। সেটার ভ্যালুটা হইতেছে 2,750, 7/10/2024। যখন বিল পেমেন্ট করতে যাব, তখন এটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। আমরা বিল পেমেন্ট করতে চলে যাই, বিলটা ওপেন করি। এই যে মার্ক অ্যাজ পেইড অপশনটাতে চলে যাব। এই যে নিচে দেখেন সাপ্লায়ার ক্রেডিট অপশনটা কি চলে আসছে। তো কোন ব্যাংক থেকে দিব? ওয়েলস ফার্গো ব্যাংক থেকে দিচ্ছি। পেমেন্ট ডেট জুলাই 20 তারিখ। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে তুমি এই বিলের উপরে কি সাপ্লায়ার ক্রেডিটটা ধরো না, তাহলে আপনি এটাকে জাস্ট আনচেক করে দিবেন। আর যদি বলে এই বিলের সাথে এই ক্রেডিটটাকে অ্যাপ্লাই করে দাও, তাহলে এটাকে চেক মার্ক দিবেন। তাহলে দেখেন 11,000 হইতেছে বিলের অ্যামাউন্ট, 2,750 হইতেছে আপনার ক্রেডিট। তাহলে এই দুটাকে মাইনাস করে হইতেছে কত? 8,250। এখন অনেক সময় এটাও বলতে পারে যে এইখানে আপনার যে ক্রেডিটটা ছিল 2,750, এখন আপনাকে ইন্ডিভিজুয়ালি সেই ইন্ডিকেশন দিয়ে বলতে পারে যে পুরোটা অ্যাপ্লাই না করে এত টাকা অ্যাপ্লাই করো, এত টাকা অ্যাপ্লাই করো, বাকিটা পরে আমি তার সাথে আবার অন্য কোনো বিলের সাথে আমি অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে? তো এটাও হইতে পারে, দুই ভাবেই সম্ভব। তো আমরা এটাকে সেভ এন্ড ক্লোজ করব। তাহলে দেখেন এই যে বিল পেমেন্ট আপনার এখানে 8,250, 11,000 ছিল হচ্ছে আপনার বিল, ক্রেডিট হয়েছে হচ্ছে 2,750, মাইনাস করে হয়েছে আপনার 8,250। এই 8,250 আমরা কি পে করে দিছি। তো আমরা এক্সপেন্স দেখলাম, বিল দেখলাম, পেবিল দেখলাম, পারচেজ অর্ডার দেখলাম এবং সাপ্লায়ার ক্রেডিট দেখলাম। এবার আসেন ক্রেডিট কার্ড। ক্রেডিট আমি ক্রেডিট কার্ড দিয়ে আগে কোনো কিছু পারচেজ করি, তারপরে ক্রেডিট করতে যাব। মানে একটা এক্সপেন্সে চলে যাই, এখান থেকে যে কোনো একজন সাপ্লায়ারকে চুজ করি, জন অ্যাডামস। পেমেন্ট মেথড কি? এবার কি হবে? ক্রেডিট কার্ড না? ক্রেডিট কার্ড দিয়ে যেহেতু পারচেজ করব, ক্রেডিট কার্ড। পেমেন্ট ডেট জুলাই 23 তারিখ। কেন 95 মার্কস একটা নিব 150 করে।
150 করে তার কাছ থেকে নিব, ট্যাক্স, 0 রেটেড ট্যাক্স ধার্য হবে। তাহলে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট মেথড এখানে হবে কি ক্রেডিট কার্ড। কি অ্যাকাউন্ট ব্যবহার করতেছি? আরবিসি ভিসা গোল্ড, তাই না? আমার পেমেন্ট অ্যাকাউন্ট এটা, পেমেন্ট মেথড হচ্ছে কি ক্রেডিট কার্ড। কি করতেছি? কেয়ার 95 মার্কস একটা কিনতেছি, কত? $150 করে, টোটাল $150 আমার খরচ হচ্ছে। তাহলে সেভ এন্ড ক্লোজ করব। ওকে, আমি ক্রেডিটটাকে একটু ওপেন রাখবো। এখন কোন কারণে এই প্রোডাক্টটা আমার সমস্যা হয়ে গেছে। একটা প্রোডাক্ট নিয়ে গেছি, প্রোডাক্টটা আমার কি মানসম্মত হয় নাই, বা আমি যেটা চাইছি সেটা তারা দিতে পারে নাই। এখন আমি প্রোডাক্টটা ফেরত দিব। আমি কিনছি কিসের মাধ্যমে? ক্রেডিট কার্ড। ফেরত দিতেও হবে আমাকে ক্রেডিট কার্ড দিয়ে। এই যে ক্রেডিট কার্ড, ক্রেডিট। এখানে আর সাপ্লায়ার ক্রেডিট ব্যবহার করা যাবে না। তো আমরা চলে যাব ক্রেডিট কার্ড ক্রেডিট অপশনে। এখানে পেমেন্ট পেইন নামটা দিতে হবে জন অ্যাডামস। পেমেন্ট ডেট 26 তারিখ। আইটেম ডিটেল ছিল কেয়ার 95 মার্কস, 150 করে। আর ট্যাক্সটা কি হবে? 0 রেটেড। আগে যেটা ট্যাক্স ধরছেন সেই রেটে আপনার ট্যাক্স দিতে হবে। 7 ক্লোজ করব। এবার আমরা একটু ক্রেডিট কার্ডটা দেখে আসি চার্ট অফ অ্যাকাউন্ট থেকে। এখন হিস্ট্রিতে চলে যাব। এখানে খেয়াল করেন, ওপেনিং ব্যালেন্স তো তার $170 ছিল। যখন আমি প্রোডাক্টটা পারচেস করছিলাম ক্রেডিট কার্ড দিয়ে, তখন দেখেন চার্জ হিসেবে কত উঠছে? 150। যখন আবার ক্রেডিট কার্ড ক্রেডিট দিয়ে দিছি, তাহলে আলটিমেট কি হলো? আমার পেমেন্টটা কমে গেল না? এ দেখছেন, 170.20 সাথে 150 যোগ করে হয়েছে আমার ব্যালেন্স 320.20। এরপরে আবার ওই ফেরত দেওয়ার কারণে, ক্রেডিট কার্ড দিয়েই ফেরত দেওয়ার কারণে, তাহলে আপনার কি 150টা কি আবার কমে গেছে। এখন আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করে ফেরতটা যদি সাপ্লায়ার ক্রেডিট দিয়ে করতেন, তাহলে কিন্তু ক্রেডিট কার্ডে কোনো ইম্প্যাক্ট পড়তো না। So be careful about it when you have purchased in your own credit card, and if create something credit, you must be select credit card credit, not supplier credit। ঠিক আছে? তো আমরা মোটামুটি সব অপশনই দেখে ফেললাম। পারচেজ অর্ডার, পে বিল থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো দেখলাম। তো আপনারা আপনাদের ফাইল যেভাবে দেওয়া আছে সেইভাবে বাড়ি কাজগুলাকে কমপ্লিট করবেন। প্রত্যেকটা ফাইলে কি কি করতে হবে বিস্তারিত জিনিসগুলো আপনার এখানে দেওয়া আছে। এরপরে আসেন, রিকারিং ইনভয়েস এন্ড বিল। শব্দটা রিকারিং অনেকটা পরিচিত, আমরা আপনাদের ফাইলের মধ্যে আছে রিকারিং ইনভয়েস এন্ড বিল। রিকারিং বলতে বোঝায় হচ্ছে রিপিটিং। কি? রিপিটিং, তাই না? কোনো জিনিস আপনি আগে করতে চাচ্ছেন ইন ফিউচারে, তার জন্য আপনি আগে একটা কি করতে পারেন? একটা টেমপ্লেট সৃষ্টি করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে বারবার এই টেমপ্লেটটা যাতে না করতে হয় আপনার। তো সেটাকে বলা হইতেছে রিপিটিং। ঠিক আছে? সেটা কি বলা হইতেছে? রিপিটিং বা রিকারিং। এখন রিকারিং অনেক রকমের হইতে পারে। রিকারিং ইনভয়েস হইতে পারে, বিল হইতে পারে, এনিথিং। ওকে, তাহলে আপনি এখান থেকে চলে যাবেন ট্রানজেকশন অপশন থেকে, রিকারিং ট্রানজেকশন, এখানেও অপশনটা পাবেন, অথবা গিয়ার আইকন থেকে লিস্টের আন্ডারে রিকারিং ট্রানজেকশন, দুইটার যে কোনো জায়গায় রিচ আউট করলে আপনাকে সেম জায়গায় নিয়ে আসবে। রিকারিং ট্রানজেকশন, এখন রিকারিং ট্রানজেকশন কি কি তৈরি করতে পারবেন? এই যে দেখেন, নিউ অপশনটাতে যদি আমি ক্লিক করি, দেখেন রিকারিং টাইপ কি কি আছে? বিল, নন পোস্টিং চার্জ, চেক, নন পোস্টিং ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট, ক্রেডিট নোট, ডিপোজিট, এস্টিমেট, এক্সপেন্স, ইনভয়েস, জার্নাল এন্ট্রি, রিফান্ড, সেলস রিসিপ্ট, ট্রান্সফার, সাপ্লায়ার ক্রেডিট, পারচেজ অর্ডার। এই সবগুলাই আপনি কি করতে পারেন? রিকারিং ট্রানজেকশন হিসেবে সৃষ্টি করে রাখতে পারেন ইন ফিউচারে জন্য, যাতে আপনার টেমপ্লেট করার ঝামেলা থেকে আপনি মুক্তি পান। তো আমি চলে যাব ইনভয়েস করতে। আচ্ছা,
আমরা নর্মালি ইনভয়েস করছি না, যারা গত ক্লাস করছেন তাদের কথা বলতেছি, যারা করেন নাই তাদের জন্য শুভকামনা অনেক। এখানে ইনভয়েসের আমরা এই পার্টটা দেখে আসি, যেখানে প্রোডাক্ট সার্ভিস থাকে তার ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ট্যাক্সের এই হিসাবটা, এই পার্টটা থাকে। তাহলে তফাৎটা কোথায়? এই উপরের অংশ হইতেছে আপনার বেসিক্যালি তফাৎ। এখানে আপনাকে কিছু জিনিস কন্ডিশন তাদেরকে দিতে হবে, না দিলে তারা সেই অনুযায়ী আপনার টেমপ্লেটটা রেডি করতে পারবে না। এখানে তিনটা পার্ট, এখানে মূল পার্টটা হচ্ছে তিনটা। এই তিনটা পার্ট আপনাকে যথাযথভাবে ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে বলতেছে রিপিটিং, সরি, টেমপ্লেটের নেম। আপনাকে টেমপ্লেটের যে কোনো একটা নাম দিতে হবে। আর এই টেমপ্লেটটা কি ধরনের? ধরন হইতেছে তিনটা, একটা শিডিউল থেকে শুরু করে আনশিডিউলড আছে, এরকম করে টেমপ্লেট গুলো আমরা দেখবো। তারপরে ক্রিয়েট ডেজ ইন অ্যাডভান্স, কতদিন আগে সিস্টেমে, মানে এই কন্ডিশনের উপর ডিপেন্ড করেই, এই টাইপের উপর ডিপেন্ড করে আপনার এই পাশের কন্ডিশনটা নির্ভর করবে। কাস্টমারের নেম দিতে হবে, দিলে ইমেলটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এখানে আসেন শর্তটা, আপনি রিপিটিংটা কিভাবে করতে আছেন, মান্থলি, উইকলি, ডেলি নাকি ইয়ারলি? তারপরে হইতেছে তার এই যে এই মান্থলির উপর ডিপেন্ড করেই আপনার দিন, তারপরে হইতেছে প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার, এরকম করে আপনাকে দিবে তারা। তারপর এভরি 1 মান্থ কতদিন পর্যন্ত যাচ্ছেন, তারপরে এখান থেকে স্টার্ট ডেট দিতে হবে, তারপর এন্ড ডেট, এন্ড ডেটেরও এখানে কন্ডিশন আছে। তো আমরা চলে যাই একটু কন্ডিশন গুলা বোঝার সুবিধার্থে। ধরেন আমি প্রথমে একটা নাম দিলাম যে রিপিটিং মাই ইনভয়েস। ওকে, টাইপটা হইতেছে তিনটা, শিডিউল, রিমাইন্ডার, আনশিডিউল। শিডিউল করা মানে হইতেছে আপনাকে জাস্ট সে কি করবে বলে দিবে, এখানে আপনি কন্ডিশন বলে দিবেন যে কতদিন আগে এই টেমপ্লেটটা রেডি হবে, ঠিক ততদিন আগে সে টেমপ্লেটটা রেডি করে ফেলবে, আপনাকে কোনো রিমাইন্ডার দেওয়ার প্রয়োজন সে মনে করবে না। ঠিক আছে, তারপর রিমাইন্ডার অপশনটা দিলে কি হবে, আপনার যে ট্রানজেকশন ডেটটা থাকবে তার কয়েকদিন আগেই আপনি যে দিন দিবেন সেই অনুযায়ী আপনাকে সে কি করবে, রিমাইন্ডার করে দিবে। আর আনশিডিউল, আনশিডিউল মানে কি, কোনো টাইম টেবিল নাই। ওকে, তাহলে এখানে সব থেকে ইউনিক হইতেছে রিমাইন্ডার। তারপরে আমি রিমাইন্ডার দিতেছি, রিমাইন্ডার 2 days বিফোর দ্য ট্রানজেকশন ডেট। ট্রানজেকশন ডেট হওয়ার 2 দিন পূর্বে সে আমাকে রিমাইন্ড দিবে। কাস্টমার, আমি যে কোনো একজন কাস্টমারকে নিয়ে লুরা ইভান্স। তা এরবার আসেন ইন্টারভাল, ওই যে আমি বললাম ডেলি, উইকলি, মান্থলি, ইয়ারলি, এই 4 ভাবে আপনি করতে পারেন। আমি দিলাম হইতেছে উইকলি বা মান্থলি, মান্থলি দিতে পারি। মান্থলি যদি আমি ডে দিই তাহলে আপনাকে বলে দিতে হবে কোন ডেট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে আর কি কোন ডেট সেটা বলে দিতে হবে। আমি যদি দিই থার্ড, সোমবার কি বার হয়, মানডে, তাই না? মান্থলি দিলাম থার্ড মানডে অফ এভরি 1 মান্থ। কন্ডিশনটা কি তাহলে, প্রতি মাসের তৃতীয় সোমবার করে কি হবে, প্রতি মাসের তৃতীয় সোমবার করে একটা টেমপ্লেট রেডি হবে। তার 2 দিন আগে সে আমাকে কি করবে, রিমাইন্ডার দিবে। এবার আসেন, আমাকে সেট করে দিতে হবে সোমবার, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, প্রিভিয়াস ডেট নিবে না। ঠিক আছে, ওকে, এখান থেকে আমরা দিব বাই এন্ড ডেট। এন্ড ডেট আপনি সিলেক্ট করে দেন ডিসেম্বর 29 তারিখ পর্যন্ত। আপনি চাইলে আফটার দিতে পারেন, আফটার দেওয়া মানে আপনি বলে দিতে পারেন আপনার এটা কয়টা ইনভয়েস হবে। ডেট দেওয়া মানে বলে দেওয়া এই ডেট পরে সেটা কি অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। আর নান মানে কি, সেটা চলতেই থাকবে। তাহলে আমি এখানে বাই দিলাম। এরপর আসেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ধরলাম ডক্টর কেয়ার, সে নিবে আমার কাছ থেকে 10টা নিবে, রেট হইতেছে 140 করে, ট্যাক্স রেট 10%। এমন না যে টেমপ্লেট পরবর্তী কাস্টমাইজ করা যাবে না, পরবর্তী যখন ইনভয়েসের টাইম হবে তখন আপনি ইনভয়েসে গিয়ে সেটাকে কাস্টমাইজ করে দেন অ্যাপ্রুভাল করবেন। এটা জাস্ট টেমপ্লেট সৃষ্টি করে রাখা, আর কিছুই না। লাইফ সেভিং ইকুইপমেন্ট, এটা সে আমার কাছ থেকে নিবে হচ্ছে 10টা, এটার প্রাইস 500 করে, এটার উপর ট্যাক্স, সেলস ট্যাক্স, এই যে। তাহলে আমি টেমপ্লেটটাকে সেভ করে ফেলবো। দেখেন এখানে আমার কি একটা রিপিটিং ইনভয়েস হয়েছে। রিপিটিং ইনভয়েসটা কি, রিমাইন্ডার, টাইপটা নেক্সট, ট্যাক্স এন্ড টাইপ মানে হইতেছে এটা কি করছি আমি, এটা ইনভয়েস করছি। ইন্টারভ্যাল
প্রতি এভরি মাস, ঠিক আছে, এভরি মাস, তাই না, এভরি মান্থ। তারপর নেক্সট ডেট 9/15/2025, আমরা একটু যে ডেটটা দেখে আসি, দেখেন তো 15 পাইছেন? হ্যাঁ, পাইছেন কিনা? প্রতি মাসে তৃতীয় সোমবার করে, এই যে দেখছেন, প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় সোমবার করে। এটার অ্যামাউন্টটা কত, কাস্টমারের নেম বা সাপ্লায়ারের নেম সবকিছুই এখানে শো করবে। তো এভাবে করে আপনারা এখানে আপনাদের দুইটা ফাইল দেওয়া আছে, একটা রিকারিং ইনভয়েস, একটা হইতেছে রিকারিং বিল। তো রিকারিং বিলটা তৈরি করবেন, ডেটটার কথা বারবার বলে দিচ্ছি, ডেটটা প্রিভিয়াস ডেট নিবে না, এটা ইন ফিউচার ডেট, যে কোনো একটা আপনারা ইন ফিউচার ডেট দিয়ে করবেন, কেমন? কন্ডিশনটা আমি বলে দিচ্ছি, মান্থলি এভরি থার্ড মানডে ফর 6 মান্থ, 6 মাসের জন্য। তারপরে এখানে একটা রিপিটিং বিল করবেন ফিউচার ডেট দিয়ে, তার শর্তটা বলে দিছি, ঠিক আছে? এটা হইতেছে আপনার রিপিটিং ট্রানজেকশন। এরপরে আসেন পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড কোথায় পাইছিলাম বলতে পারবেন কেউ? হুম, আজকের ক্লাসে আমরা পেমেন্ট মেথড কোথায় কোথায় ব্যবহার করছি? হুম, হ্যাঁ, বিলের ক্ষেত্রে ব্যবহার করছেন। করা যাবে না, আবার ডিলিট করা যাবে না। এই যে পেমেন্ট মেথড, লাস্টে আমরা যে এক্সপেন্সটা করছি, এই পেমেন্ট মেথডটা ব্যবহার করে। এখন আমার পেমেন্ট মেথডের গুরুত্বটা কি সেটা আমাকে বুঝতে হবে। পেমেন্ট মেথডের গুরুত্বটা হচ্ছে এটাই, আমার দিন শেষে আমার ক্লায়েন্ট সে জানতে চায় যে আমি যে পেমেন্ট মেথড আমার, ধরেন আমরা বাংলাদেশি ক্লায়েন্ট বা আমরা বাংলাদেশি যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদের কি থাকে, ম্যাক্সিমাম মানুষের কাছে বিকাশ থাকে, নগদ থাকে, তারপরে কি ইউক্যাশ থাকে, তাই না? এই তিনটে সবার কাছে মোটামুটি কমন। তারপরে কি ব্যাংক থাকে। এখন আমার জানার প্রয়োজন পড়তে পারে যে আমি বিকাশ ব্যবহার করে আমি এই মাসে কতগুলো ট্রানজেকশন করছি, সেটার একটা লিস্ট জানার প্রয়োজন পড়তে পারে, স্টেটমেন্ট, যেটা কি আমরা বিকাশ থেকে ডাউনলোড করতে পারি, তাই না? নগদ থেকেও ডাউনলোড করার সুযোগ আছে। তো আমরা এখানে পেমেন্ট মেথড অ্যাড করলে আমরা কুইক বুকস থেকেও জানতে পারবো এই পেমেন্ট মেথডটা ব্যবহার করে আমরা কি কি কাজ করছি। তো অল লিস্টে চলে যাই, অল লিস্টে যাওয়ার পরে পেমেন্ট মেথড, এই যে এখানে অলরেডি তারা বাই ডিফল্ট 4টা পেমেন্ট মেথড তারা দিয়ে রাখছে। এখন আপনি এখান থেকে এই যে রান রিপোর্ট করে তার রিপোর্ট সম্পর্কে জানতে পারেন। আচ্ছা, এখন আপনি নতুন করে যদি কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে চান, এই যে ক্লাস নিউতে চলে যান, গিয়ে যেহেতু কোম্পানি ইউএস এর, তার একটা পেমেন্ট মেথড থাকতে পারে পেপাল, তাই না? পেপাল কি ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। এইখানে দেখেন দিস ইজ ক্রেডিট অর ডেবিট কার্ড, যদি এটা কার্ড হয় তাহলে সিলেক্ট করবেন, না হলে করার প্রয়োজন নাই, জাস্ট সেভ। তাহলে আপনি পেমেন্ট মেথড হিসেবে কি একটা পেপাল অ্যাড করতে পারলেন। আপনি যখন পেপাল ব্যবহার করে কোনো ট্রানজেকশন করবেন, তখন আপনার এইখান থেকে রিপোর্টের সেকশনে গিয়ে আপনি সেটাকে দেখতে পাবেন। আর এখানে এই যে এখান থেকে এডিট করতে পারবেন, ইনঅ্যাক্টিভ করতে পারবেন সবই, তবে ট্রানজেকশন থাকলে ইনঅ্যাক্টিভ করা যাবে না। এভাবে করে আপনার পেমেন্ট মেথড গুলা অ্যাড করতে পারেন। করতেই তো পারবেন না রে ভাই, কেমনে পসিবল? আপনার ট্রানজেকশন আছে, আপনি ডিলিট করেন কিভাবে? আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে কি সব চান যে আর কি সব শেষ করে দিতে? কিন্তু পসিবল না তো, এডিট করা যাবে, হিস্ট্রি যাবেই না, যাওয়ার সুযোগই দিবে না সে। যদি না থাকে তখন আপনাকে সুযোগ দিবে, আপনি ডিলিট করতে যাবেন, সে বারবার ইন্ডিকেশন দেখাবে ইউ কান্ট ডিলিট ইট। এরপর আসেন মাল্টি কারেন্সি। মাল্টি কারেন্সি ইনভয়েস নিয়ে আমরা একটু আলোচনা করব। মাল্টি কারেন্সির অপশনটা কোথায় ছিল কেউ বলতে পারবেন? মাল্টি কারেন্সির অপশন প্রথম ক্লাসে আপনাদেরকে সেটিংস শিখাইছিলাম, সেটিংসে কোথায় আছে বলেন? আচ্ছা, সেটিংসে, সেটিংস না, এটা হইতেছে কি গিয়ার আইকন। বারবার ভুলে যান কেন, এটা সেটিংস না, এটা হইতেছে গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস। সেখান থেকে কোথায় পাবো বলেন? কোম্পানি, ইউজেস, সেলস, এক্সপেন্স, টাইম, অ্যাডভান্স। ওকে, একজনের কথা অনুযায়ী সেলসে চলে যাই, কই পেলাম না তো, বাকিরা?
আচ্ছা, ইউএসএ গেলাম। অ্যাডভান্সে আছে। আচ্ছা, এখন দেখেন মাল্টি কারেন্সি এই যে অপশনটা, এটাকে যখন আমি অন করে দিব, এখানে আপনাকে অবশ্যই ইন্ডিকেশন তারা দিয়ে দিবে ইউ কান্ট টার্ন ইট অফ। এটা আর এই অ্যাকাউন্টের জন্য অফ করতে পারবেন না। যখন এটা অন করে দিবেন, আপনার হোম কারেন্সিও লক হয়ে যাবে, আপনি হোম কারেন্সিও চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? ওকে, এটাকে সিলেক্ট করে সেভ করে দিই। একটু লোড নিবে। পত্রিকা কি কে পড়েন? আগে সেটা শুনি আপনাদের কাছে। পত্রিকা এখনো কারো পড়া হয়? সকালে ঘুম থেকে উঠে পত্রিকা কেউ পড়েন না? আচ্ছা, যাই হোক, এত দেও না। দেয় হইতেছে 99, 98 এরকম সামথিং দেয়। ওকে, তো এই যে রেটটা, এই রেটটা কি একটা কনভার্সন হইতেছে না? হ্যাঁ, কনভার্সন হইতেছে। এই যে যে চেঞ্জ এক্সচেঞ্জ, আমরা যে মাল্টি কারেন্সি করতেছি, আমাদের কাছে এখন কারেন্সি কয়টা থাকবে? অবশ্যই দুইটা, তাই না? সর্বনিম্ন অ্যাটলিস্ট কি টু, দুইটার বেশিও থাকতে পারে, এর কম তো আর থাকার প্রশ্নই আসে না। তো এই যে যে কনভার্সন রেটটা আপনি নর্মালি পেপার পত্রিকায় আমরা পাই, বা ব্যাংকে গেলে তাদের যে ড্যাশবোর্ডে আছে সেটা বারবার উঠতে থাকে, আমাদেরকে তারা দেখায়। তো এই কনভার্সন রেটটা তাহলে আপনি কিভাবে কুইক বুকস এর সাথে কানেক্ট করবেন? এটা একটা বড় প্রশ্ন, তাই না? এখন আপনি যদি কনভার্সন রেটটাকে সেট না করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি যদি আপনার অন্য কারেন্সি কারোর সাথে ট্রানজেকশন করেন, সেটা আপনার লাভ হয়েছে না লস হয়েছে, তাই না? তো এই যে যে এক্সচেঞ্জ গেইন অর লস যে জিনিসটা, সেটা কোথায় আসে আমাকে কেউ একজন বলেন। রিপোর্টের কোন রিপোর্টে এটা প্রদর্শন করা হয়? এক্সচেঞ্জ গেইন অর লস, এই যে যে কনভার্সনের যে এক্সচেঞ্জটা, এটা কোথায় প্রদর্শন করা হবে, কোন রিপোর্টে দেখানো হবে? আর বাকিরা? নন অপারেটিং। ওকে, আর বাকিরা চুপ কেন? বাকিরা তো পারার কথা। নর্মালি লাভ লস হলে আমরা কোথায় দেখাই? প্রফিট এন্ড লসে না? তাহলে এটা তো দেখাবো ঘুরে ফিরে প্রফিট এন্ড লসে, এটা নিয়ে এত টেনশনে কি আছে, তাই না? এক্সচেঞ্জ গেইন অর লস নামে আমরা দেখাবো। যদি আনরিয়ালাইজড হইতো তাও আমরা প্রফিট এন্ড লসেই দেখাইতাম। এখন ধরেন আমি আগে কি করব, একটা ইনভয়েস করতে যাব। আমি এখন একটা ইনভয়েস করতে যাব, কিন্তু ইনভয়েস করার আগে আমার যেহেতু কারেন্সি, ধরেন আপনাদের এই ফাইলটা আমি যেটা দিব, সেখানে মাল্টি কারেন্সি ইনভয়েস নামে ফোল্ডার আছে। এখানে তিনজন ব্যক্তি, টম ক্রুজ, জেরি মার্গুই এবং মিকি মাউস। ঠিক আছে, তিনজনই ঐতিহাসিক ক্যারেক্টার। হ্যাঁ, আমার খুব পছন্দের ক্যারেক্টার। এখানে তিনটা মানে আর কি রেটের কথা বলছি, তিনটা দেশের কারেন্সির কথা বলছি। প্রথমটা ক্যাড মানে কানাডিয়ান ডলার, তারপরটা ইউরো মানে কি জিবিপি, যেটা তাই না, ব্রিটিশ পাউন্ড। একটা হইতেছে কি, এই যে দেখেন পাউন্ডও দেওয়া আছে, ইউরো দেওয়া আছে এবং কি ক্যাট দেওয়া আছে। তাহলে আগে সবার আগে আমাকে কারেন্সি গুলোকে অ্যাড করে নিতে হবে কুইক বুকস এর সাথে। তো কারেন্সি অ্যাড করার জন্য আমরা কুইক বুকস একটা ম্যাজিক্যাল পার্টে চলে যাব, সেটা হচ্ছে অল লিস্ট। ঠিক আছে, যখন কোনো অপশন খুঁজে পাবেন না, এখানে ঠিকই পেয়ে যাবেন। এই যে কারেন্সি, দেখেন কারেন্সি অপশনে চলে যাব। এখানে দেখেন অলরেডি জিবিপি আমাকে তারা শো করতেছে এবং ইউরো শো করতেছে, তাই না? জিবিপি ইউরো, তাহলে আর আমার একটা কারেন্সি প্রয়োজন, সেটা কি ক্যাশ। আমরা এখান থেকে সার্চ করে নিব। বাংলাদেশি টাকাও আছে কিন্তু, এই যে বিডিটি, বাংলাদেশি টাকাও আছে। জাস্ট অ্যাড করে নিব। এখানে দেখেন, এখানে কিন্তু তারা বাই ডিফল্ট রেট গুলা দুইটা দুই, মানে আর কি বাই ডিফল্ট গুগল থেকে নিয়ে তারা কি অটোমেটিক্যালি আপডেট করতেছে। মানে কি এক জিবিপি সমান সমান কত 1.34 ইউএসডি, এক ক্যাট সমান সমান 0.7188 ইউএসডি, 1 ইউরো ইজ ইকুয়াল টু কি 1.1596 ইউএসডি। কারণ আমাদের
মূল কারেন্সিটা কি, হোম কারেন্সিটা কি ইউএসডি না, তাহলে ইউএসডির সাথে বাকি কারেন্সি গুলার আপডেট সে অটোমেটিক্যালি নিবে। আপনার এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই যে কারেন্সি বা কনভার্সন রেটটা আমি দিলাম না, ঠিক আছে, সে অটোমেটিক্যালি নিয়ে নিবে। এরপর আসেন আমরা চলে যাই ইনভয়েস করতে। ইনভয়েসে চলে যাব, পছন্দের একজন মানুষকে নিয়ে আসি। মিকি মাউস নাকি? মিকি মাউস দেখছেন, এমন কেউ আছেন না দেখেন নাই? জীবনে সবকিছুই উপলব্ধি করতে দেখেন এইখানে এখন কাস্টমার যখন অ্যাড করতে যায় উপরে কিন্তু কি তারা আমাকে একটা ইন্ডিকেশন দিতেছে, আফটার ইউ সেভ দিস কাস্টমার ইউ কান্ট চেঞ্জ দেয়ার কারেন্সি, মানে এই কাস্টমারের কারেন্সি আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তাহলে এই কাস্টমারটা কি ছিল, কারেন্সিটা পাউন্ড ছিল তাই না, পাউন্ড, এই যে পাউন্ড, ব্রিটিশ পাউন্ড, ঠিক আছে। ওকে মিকি মাউস, আমার তার কোনো ইনফরমেশন নাই, কোনো সমস্যা নাই, আমি জাস্ট এটাকে সেভ করে দেব। এখন দেখেন এই যে নিচে দেখছেন একটা কলাম চলে আসে না, কলমটা আসছে কি ভালো করে দেখা যায়, দেখেন জিবিপি আর ইউএসডি রেট। এই দেখেন এখন যখনই আমি কাস্টমার প্যানেলে যাব দেখেন যেগুলা আগে ছিল সব কি ইউএসডি নামে আছে না, নতুন অ্যাড করছি কি মিকি মাউসটা কি জিবিপি। আগের কোনো কাস্টমারকেও চেঞ্জ করতে পারবেন না কারেন্সি, ঠিক আছে, এই জন্য একবারই সুযোগ থাকবে, এই যে মিকি মাউস। এখন এই রেট ধরেন যাকে আপনি প্রোডাক্টটা বিক্রি করতেছেন তার সাথে আপনার চুক্তি হলো যে আমি এই রেটে নিব আপনার কাছ থেকে, রেটটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে বসাইতে পারবেন, ঠিক আছে, এই সুযোগও আছে। এরপর আসেন ইনভয়েসের ডেট, বাকি সবগুলো অ্যাজ ইট ইজ, অগাস্টের 1 তারিখ, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা হচ্ছে 10টা, এই যে দেখেন ডেট অটোমেটিক্যালি চলে আসছে, ট্যাক্স এটা 10%। আচ্ছা আমি আপাতত পক্ষে নোভেট ধরি বা 08 ধরি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি কি করতেছি, অগাস্টের 1 তারিখ 2024-এ মিকি মাউসের কাছে এই প্রোডাক্টটা সেল করতে, ডায়াগনস্টিক টেস্টিং ইকুইপমেন্ট 12টা। এখানে খেয়াল করেন, খেলাটা হচ্ছে এখানে, মূল আসল জায়গাটা হচ্ছে এখানে। জিবিপিতে কত, 7446.65 জিবিপি, আর যদি ইউএসডিতে যায় 9600। এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন, আপনার মূল বিষয় কোনটা, জিবিপি না ইউএসডি বলেন তো? ইউএসডি, রাইট। এইখানে চোখটা এখানে রেখে দেন, ওই যে একটা অ্যাডভার্টাইজ আছে না, চোখ রাখুন আমাদের সাথে নাকি, এখানে চোখ রাখুন আপাতত পক্ষে। আমি আপাতত পক্ষে চলে যাই পেমেন্ট করতে যাই, তখন দেখবেন এর ইম্প্যাক্টটা দেখবেন। যেহেতু ইনভয়েস এটা আমরা পাবো কোথায়, সেলস প্যানেলে তাই না, সেলসে গিয়ে অল সেলসে পাবো, অল ট্রানজেকশন, অল ডেট, কি নাম ছিল, কোথায়, আসে নাই, 1009 ইনভয়েস নাম্বার 87। আচ্ছা তাকে একটু রিলোড দিয়ে নি, তাহলে হয়তো বা খুঁজে পেতে পারি, পাবো তো অবশ্যই। ওকে অল ট্রানজেকশন অল ডেট, আচ্ছা আসে নাই, সে আসিল না নাকি? ওকে আমি এখান থেকে একটু সেটিংসটাকে একটু ঠিক করে আসি। 1009 সেভ করছিলাম কি, হুম, সেভ না করলে পাবো কই থেকে, চোখ রাখতে গিয়ে আমরা অন্যত্র চলে গেছি। আচ্ছা এটা কি কাস্টমাইজ করা যায়, মানে যেটা লাস্ট এন্ট্রি দিলাম সেটা ফার্স্ট শো করবে? এটা বাংলাদেশি সফটওয়্যার নাম, সবার আগে বলে দিই, প্রয়োজন পড়লে এখান থেকে সার্চ বারে গিয়ে খুঁজে পাওয়া যাবে যে আমি লাস্টে কোনটা করছি, আমাকে বের করে দিই। এত ফ্রেন্ডলি করলে, আমরা তো বাঙালি, দেখা যাবে যে আমরা কি করব,
ওই যে মানে আর কি এমন অবস্থা করব পরের আহ দেখা যাবে যে যে কোটি টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে উল্টা আরো ফাঁকির খাতায় চলে যাবে। অলরেডি আমরা চলতেছি, উই আর সাফারিং অন ইট, উই আর সাফারিং অন ইট। ঠিক আছে, এত সুন্দর এবং স্মুথ সফটওয়্যার অন্য কোথাও নাই। এটার ব্যাকআপ সিস্টেম, এটার অডিট হিস্টরি, অডিটিং, ট্যাক্স দেওয়ার প্রসেস, এর থেকে এত ভালো সফটওয়্যার আর কোথাও নাই, যেটা এখন পর্যন্ত ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার ওয়ান সফটওয়্যার হিসেবে ব্যবহার হইতেছে। তাহলে ওয়ার্ল্ড যদি অ্যাকসেপ্ট করে নিতে পারে, তাহলে আমরা কে? আমার প্রশ্নটা সেটাই। এই যে ট্রানজেকশন, এই যে এখান থেকে যাবে, এই যে এই যে এই যে ক্রেডিট কার্ড ক্রেডিট, এই যে আমি যা করছি সিরিয়াল ওয়াইজ এখানে থাকবে, এটা রিসেন্ট ট্রানজেকশনে থাকবে। এবার আমরা চলে যাব পেমেন্ট করতে। আমার কাজটা কোথায়? পেমেন্টে, তাই না? আমি ইনভয়েসটাও একটু ওপেন করে রাখবো, দুইটা তফাৎটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এই যখন আমি পেমেন্ট করতে চলে যাচ্ছি, পেমেন্ট করতে যাওয়ার সময় আমি পেমেন্ট ডেটটাকে সিলেক্ট করব, পেমেন্ট হচ্ছে 10 তারিখ। দেখেন এটা রেটটা কি চেঞ্জ হয়ে গেছে। আর এটা পেমেন্ট পাচ্ছে হচ্ছে ক্যাশ টাকায়, এটা আমি ডিপোজিট করব ওয়েলস ফার্গো ব্যাংকে। এখন এই জায়গাটাতে খেয়াল করেন, এইখানে কত বোঝা যায় কি? যখন আপনি পেমেন্ট পাচ্ছেন তখন ইউএসডি আর জিবিপির দিকে খেয়াল করেন। ইউএসডি কত? 0.64। আর যখন ইনভয়েস করছেন তখন কত ছিল? 9,600। তাহলে এখানে লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ ভাই, বুঝে বলেন, বুঝে বলেন। আপনার ইনভয়েস যখন করতে যান তখন আপনার ইউএসডি ছিল 9,600, রাইট? আপনার পাওয়ার কত ছিল? কত? 9,600 না? আর আপনি রিসিভ পেমেন্ট, যখন আমি রিসিভ পেমেন্টটা দিয়ে দিব তখন আপনি পাবেন 9,627.64। তাহলে লাভ হয় না লস হয় সেটা বুঝান। হ্যাঁ, অবশ্যই তো লাভ। আপনি ইনভয়েস যা পাওয়ার কথা তার থেকে বেশি অ্যামাউন্টে পাচ্ছেন না, 27.64। তাহলে আমি এটাকে সেভ করে দিলাম। এখন এটার ইম্প্যাক্ট আমরা গিয়ে পাবো রিপোর্ট সেকশনে, স্ট্যান্ডার্ড রিপোর্টে চলে যাব, সেখান থেকে প্রফিট অ্যান্ড লসে চলে যাই। রিপোর্ট পিরিয়ড হচ্ছে অল ডেট। দেখেন তো ভাই, এক্সচেঞ্জ গেইন অর লস মাইনাস দেখাইতেছে, মানেটা কি? কিছুই তো বুঝলাম না, হিসাব করলাম লাভ, হয়ে গেল মাইনাস। কেমনে যে বুঝাইতাম আপনাদের। হিমশিম খেয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আরে আপনাদের হিমশিম দেখে আমি তো হতবাক হয়ে যাচ্ছি। ছোট্ট করে ব্রিফিং করে দিব। লাভ লস হইলে কোথায় আসে নরমালি? আমরা লাভ লস হইলে, হ্যাঁ, প্রফিট এন্ড লসে আসে না? সিম্পল জিনিস। এখন সেটা যে কোনো কিছু হইতে পারে। এটা এক্সচেঞ্জ গেইন আর লস হয়েছে তাই বলে এমন না। আপনার যেটা যদি ইয়া থাকে, কি বলে, কি বলবো, আনরিয়ালাইজড যদি হয়, আনরিয়ালাইজড গেইন অর লস যদি হয়, তারপরে লস অন লস অর গেইন অন ইনভেস্টমেন্ট যদি হয়, তারপরে সেক্ষেত্রে আবার দেখা যায় হচ্ছে লস অর গেইন অন ডিসপোজাল অফ অ্যাসেট হয়, সেগুলোও কিন্তু এখানে আসে। এখন না, শেষমেশ লিখতে হচ্ছে নাকি? ইনভয়েস যখন করছিলাম তখন আপনার ডলার কত ছিল? হ্যাঁ, বলেন বলেন সবাই। 9,600, রাইট। যখন পেমেন্ট রিসিভড, রিসিভ করছেন কত?
9,627.64, মানে আর কি 9,628 ধরতে পারি, তাই না? ওকে, হয়ে গেল। ডলার চিহ্ন আমি নিজে তো দেখতেছি না। 9,628। ওকে, তো এখন বলেন ইনভয়েস মানে কি, আগে সেটা বলেন। ভাই, আমি ট্রান্সলেট করতে বলি না, আমি বলছি যে ইনভয়েসটা মানে কি, হোয়াট ইজ দে কল এন ইনভয়েস। প্রথম এর আগের ক্লাসে পড়াইছি। ইনভয়েস মানে হইতেছে যখন আমি ক্রেডিট সেলস করি, তাই না? সেলস করতেছি মানে এটা কি আমার ইনকাম। আমার ইনভয়েসে আসার কথা ছিল 9,600 টাকার ইনভয়েস হয়েছে, আমি এখান থেকে পাইছি কত, 9,628, তাই না? আমার এইখান থেকে গেইন, আমার এখান থেকে গেইন হইতেছে কত, $28। $28। এখন প্রশ্ন হচ্ছে এক্সচেঞ্জ গেইন অর লসটা যেটা, সেটা সব সময় শো করে হইতেছে আপনার কি এই আদার এক্সপেন্সের মধ্যে, ঠিক আছে? এই যে মাইনাস ফিগার দ্বারা বুঝাইতেছে লাভ, বুঝাইতে পারছি? কারণ এটা কিসের প্যানেল ভাই, এক্সপেন্সের প্যানেল না। এখন যদি এটা পজিটিভ ব্যালেন্স থাকতো তার মানে বুঝতে পারতেন যে এটা লস হয়েছে, ঠিক আছে? এটা পজিটিভ ব্যালেন্স মানে কি, আমি যদি এক্সচেঞ্জ গেইন অর লস, এটা যদি আমি কি দিই, পজিটিভ ব্যালেন্স যদি দিই, কারণ এটা আপনি শো করতেছেন কোথায়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট থিংস, ঠিক আছে? এই জন্য এটা কি আপনার লস, তাই তো? আর যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি হবে, এটা কি গেইন হবে, তাই না? এবার কি বুঝে আসছে, মাথায় ঢুকেছে? হ্যাঁ, ওকে। এটা সবসময় এখানেই শো করে ভাইয়া, আদার এক্সপেন্স। ওই যে আমরা লস অর গেইন অন ডিসপোজালের মতো, যখন অ্যাসেট করতে যাবেন লস অর গেইন অন ডিসপোজাল, মানে ওই একটা অ্যাকাউন্টই সে পজিটিভও নেয় নেগেটিভও নেয়, তার ন্যাচারই হইতেছে এটা পজিটিভ। হ্যাঁ, বুঝি নাই। স্ট্যান্ডার্ড রিপোর্ট, ঠিক আছে, এই যেখানে লেখা আছে স্ট্যান্ডার্ড রিপোর্ট। তো এটা অলওয়েজ এই অ্যাকাউন্টের নেচার হইতেছে সে পজিটিভ হলে পজিটিভ ব্যালেন্স নিয়ে নিবে, নেগেটিভ হলে নেগেটিভ ব্যালেন্স। এই যে আপনি 28-এর উপরে ক্লিক করেন, মানে যদি কোনো প্রতিষ্ঠানের চুরি ধরতে চান, একটা সিম্পল টেকনিক শিখে দিই, সেই প্রতিষ্ঠানের সব অ্যাকাউন্টস এখানে এনে সেটেল করেন, দেখবেন সেই প্রতিষ্ঠানের সবকিছু তথ্য ফাঁস হয়ে চলে আসবে, ঠিক আছে? ওকে, এই যে দেখেন এক্সচেঞ্জ গেইন অর লস, এই যে কত ডলার প্রত্যেকটা জিনিস, আবার এখানে ক্লিক করেন ট্রানজেকশনে নিয়ে চলে যাও, মানে সবকিছুতে এখানে ক্লারিফিকেশন আছে, এই যে দেখেন, ঠিক আছে? তাহলে এইভাবে করে আপনার মাল্টি কারেন্সি কাজগুলো করবেন। টম ক্রুজ কানাডিয়ান ডলারের, তারপরে জেরি মার্গুই এবং মিকি মাউস। স্বাভাবিক অর্থেই কাস্টমার গুলো থাকবে না, আপনাকে সেই কারেন্সি গুলাকে দিয়ে, যেটা আমরা দেখলাম, অ্যাড করে নিতে হবে, দেন আপনারা ইনভয়েসের কাজ করতে যাবেন, ঠিক আছে? মোটামুটি ম্যাক্সিমাম টপিকই শেষ, ইনশাল্লাহ ব্রেকের পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।